পহেলগামের এই ঘটনার পরের দিন গোটা দেশের বিরোধী দল তারা তাদের নেতৃত্বরা দিল্লি ছুটে গেল। তারা সরকারের ডাকা সর্বদলীয় বৈঠকে যোগ দিল। ছিলেন না খালি আমাদের দেশের প্রধানমন্ত্রী। প্রথমে যখন গিয়ে জানা গেল যে প্রধানমন্ত্রী নেই এই বৈঠকে, আমরা অনেকে ভেবেছিলাম, মিডিয়া খবরও দেখাতে শুরু করেছিল, আপনাদের মনে থাকবে, যে প্রধানমন্ত্রী হয়তো পহেলগাম যাচ্ছেন, কাশ্মীর যাচ্ছেন, ঘটনাস্থলে যাচ্ছেন, ওখানকার হাসপাতালে যাচ্ছেন, যারা আহত তাদের সঙ্গে দেখা করতে, যারা মারা গেছেন তাদের পরিবারের সঙ্গে কথা বলতে ঘটনাস্থলে পৌঁছচ্ছেন প্রধানমন্ত্রী। খানিকক্ষণ পরে আমরা বিস্মিত হয়ে দেখলাম আমাদের ভুল ভাঙলো। মিডিয়া খবর দেখালো যে না, প্রধানমন্ত্রী দিল্লিতে সর্বদলীয় বৈঠকে নেই, প্রধানমন্ত্রী কাশ্মীরে সেই ঘটনাস্থলেও নেই। প্রধানমন্ত্রী কোথায় আছেন? এই ঘটনার খবর পাওয়ার পরে প্রধানমন্ত্রী দিল্লি থেকে কাশ্মীরের ফ্লাইট না ধরে দিল্লি থেকে বিহারের ফ্লাইট ধরেছেন। প্রধানমন্ত্রী বিহারে ভোটের প্রচারে আছেন। কিন্তু প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতেও আমাদের ভারতের প্রত্যেকটা বিরোধী দল, আমাদের পার্টি সহ, তারা আনকন্ডিশনাল সাপোর্ট, তারা প্রশ্নহীন সমর্থন জানিয়ে আসলো সরকারকে যে আপনারা জঙ্গি দমনে, পাকিস্তান থেকে যে জঙ্গিরা এসছে তাদেরকে জবাব দেওয়ার জন্য আপনারা যা সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্তে আমরা যাবতীয় রাজনৈতিক বিরোধ ভুলে সরকারের সঙ্গে আছি। তারপরে 14 দিন 15 দিন অপেক্ষা করা হলো এবং এটা ঘটনা, পাকিস্তান যদি চাইতো ওই 14 দিনে 15 দিনে পাকিস্তানের উচিত ছিল তাদের দেশের মধ্যে, তাদের সীমান্তের মধ্যে চলা এতগুলো জঙ্গি ঘাঁটি, যেখান থেকে বছরের পর বছর, একটা পহেলগাম বলে নয়, বছরের পর বছর, দশকের পর দশক কতগুলো জঙ্গিকে, কতগুলো কালসাপকে দুধ করা দিয়ে পোষা হচ্ছে। পাকিস্তান চাইলে পারত এই 14 দিনে 15 দিনে সেই জঙ্গি ঘাঁটিগুলো নিজেরা গুড়িয়ে দিতে, ওই জঙ্গিগুলোর বিরুদ্ধে, টেররিস্টগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে, ওদেরকে ভারতের হাতে প্রত্যর্পণ করতে, কি প্রত্যর্পণ না করুক অন্ততপক্ষে পাকিস্তানের জেলের ভেতর ঘুরতে। কিন্তু তার কোনো কিছু পাকিস্তান করলো না। 14 দিন পরে 7 তারিখ রাত্রিবেলা ভারতের বায়ুসেনার পক্ষ থেকে এয়ার স্ট্রাইক করে পাকিস্তানের মধ্যে 9টা জঙ্গি ঘাঁটিকে যেভাবে গুড়িয়ে দেওয়া হলো, আবার আমাদের পার্টি সহ গোটা ভারতের প্রতিটা রাজনৈতিক দল সেনাবাহিনীকে কুর্নিশ জানিয়েছে, সেনাবাহিনীকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়েছে। যা করেছে তারা বেশ করেছে। এবং এখানে না আমাদের সেনার কোনো দোষ তো প্রশ্নই নেই। আমরা হাজার বিরোধী হয়ে বলতে পারি, এক্ষেত্রে আমাদের সরকারেরও কোনো দোষ এক্ষেত্রে দিতে পারবো না 100 বার। পহেলগামে জঙ্গিরা কি করে ঢুকলো, কাশ্মীরের মতো ওরকম একটা হাই সিকিউরিটি এলাকা ইচ্ছে মতো ঢুকে আসলো, মারলো, চলে গেল, কেউ ধরতে পারলো না, এতদিনে কাউকে খুঁজে পাওয়া গেল না। সরকারের গাফিলতিকে যেমন আমরা প্রশ্ন করছি, প্রশ্ন করব, তেমন এটাও ঘটনা। তারপরে আমাদের সরকারের পক্ষ থেকে সরকারের প্রতিরক্ষা দপ্তর, বিদেশ দপ্তর যেভাবে ব্যাপারটাকে তার পরবর্তীকালে রেসপন্ড করেছে, এখানে ভারত সরকারের কোনো দোষ নেই এবং এখানে সব দলের সমর্থন ভারতের সরকার পেয়েছে। তারপরে কি হলো, 4 দিন ওখানে সংঘর্ষ চলল। আমাদের দেশের সেনা আগ বাড়িয়ে পাকিস্তানের কোনো সৈনিককে মারতে চায়নি। আমাদের দেশের সেনা পাকিস্তানের ভেতর জঙ্গি ঘাঁটিতে মেরেছে। যে জঙ্গিগুলোকে পাকিস্তানের মারার কথা ছিল ওরা মারেনি, আমাদের সেনা মেরেছে। তার উত্তরে ওপার থেকে মিসাইল উড়ে এসে পাঞ্জাবের পুঞ্চের গ্রামে সাধারণ 15 জন ভারতবাসীকে মেরে ফেলল, সাধারণ মানুষ মারা গেল। 3 দিন 4 দিন তারপরে গোলাগুলির আদান প্রদান চলল। 10 তারিখ আপনারা সবাই জানেন ঘটনাক্রম কি হলো। বিকেল 3:30টার সময় ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট, ঘোষণা করলেন। মাঝখানে আমরা মিডিয়ায় দেখলাম, টিভিতে শুনলাম, এবার বালুচিস্তান আলাদা হয়ে যাবে, রাওয়ালপিন্ডি দখল হয়ে যাবে, করাচির পতন ঘটবে, ইসলামাবাদে সামনের বছর জগদ্ধাত্রী পুজো হবে, অনেক কিছু শুনলাম। কিন্তু একদিকে যখন এইগুলো শুনছিলাম, অপরদিকে প্রত্যেক দিন আমাদের দেশের পক্ষ থেকে আমাদের আর্ম ফোর্সেসের 2 প্রতিনিধি, কর্নেল সোফিয়া কুরেশি এবং কর্নেল উইং কমান্ডার ভামিকা সিং, এখন ঘরে ঘরে সবাই তাদেরকে চিনে গেছেন, তারা 2 এবং বিদেশ সচিব, এই 3 জন মিলে প্রত্যেক দিন তারা একটা কথা বলে গেলেন যে আমরা পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করছি না, পাকিস্তানের কোনো সাধারণ নাগরিকের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই, আমরা শুধুমাত্র জঙ্গিদেরকে টার্গেট করেছি। কিন্তু জঙ্গিদেরকে টার্গেট করার পরে জঙ্গিদের বদলে যদি পাকিস্তানের সেনা পাল্টা আমাদেরকে আক্রমণ করে তাহলে আমাদেরকে তার জবাব দিতে হবে, কিন্তু আমরা চাই না যুদ্ধ করতে। 3 দিন ধরে আমাদের দেশের পক্ষ থেকে এটা বলে যাওয়া হলো এবং সঠিক কথা বলা হলো। ডোনাল্ড ট্রাম্প একদিন দুপুরবেলা, পরশুদিন দুপুরবেলা হঠাৎ করে টুইট করলেন
যে আমাদের সাথে কথা হয়ে গেছে, আমরা বলে দিয়েছি ভারতকে, পাকিস্তানকে শান্ত হয়ে যেতে বলে দিয়েছি, তোমরা ঝামেলা করবে না। ওরা আমার কথা শুনেছে। 3:30টার সময় ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন, বিকেল 5টার সময় ভারত সরকারের পক্ষ থেকে বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি তিনি এসে ঘোষণা করলেন যে পাকিস্তান থেকে আমাদের ফোন করা হয়েছিল, তারা সংঘর্ষ বিরতি চেয়েছে, আমরা রাজি হয়েছি, বাকি কথা এরপরে আমরা সামনের 12 তারিখ বলবো যে আজকে দুপুরবেলা যে মিটিংটা হয়েছে। দেখুন, আমরা এই সিদ্ধান্তকেও স্বাগত জানিয়েছি, কেন দেখুন ফেসবুকে বসে যুদ্ধ করা একটা জিনিস, আর সত্যি সত্যি একটা যুদ্ধের পরিণতি কি হয় সেটা অন্য জিনিস। কোনো সুস্থ মানুষ চাইতে পারে না দিনের পর দিন যুদ্ধ চলুক। এবং এই বিজেপির আইটি সেলের ওই বারাসাতের বাবলু আর চিড়িয়ামুনের চিন্টু কি বললো, তাই দিয়ে তো আর দেশ চলে না। ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে এবং ভারত সরকারের পক্ষ থেকে বারবার করে বলেছে, কোনো পাকিস্তান, ইসলামাবাদ, করাচি নিয়ে আমাদের কোনো কারবার নেই। আমরা চাই ভারতের ভেতর সন্ত্রাস চালাচ্ছে যে জঙ্গিগুলো, তাদেরকে নিকেশ করতে, আমাদের ওইটুকুতে দরকার। সুতরাং ভারতের বিদেশ দপ্তর, সরকার, তারাও যে পাকিস্তানের পক্ষ থেকে এই সংঘর্ষ বিরতির কথা বলার পরে তাতে যে ইতিবাচকভাবে সাড়া দিয়েছে, আমরা সিপিআইএম, আমরা ভারত সরকারের, মোদী সরকারের এই সিদ্ধান্তকেও স্বাগত জানিয়েছি। বরং তারপর থেকে বিজেপির লোক মোদীকে গালাগাল দেওয়া শুরু করেছে। তার আগের দিন পর্যন্ত দেখছিলাম আইটি সেল ফেসবুকে লিখছে যে একদিন পরে ভারত একটা প্রধানমন্ত্রী পেল। ভাবতে খারাপ লাগে, হয়তো বিরাট বিজেপি সমর্থক নন, এমনও অনেক লোককে দেখছিলাম বলছেন যে না, বিজেপিকে অন্য কারণে সমর্থন করি না, অন্য 5টা কারণে, কিন্তু এইটা ঘটনা পাকিস্তানকে ঘরে ঢুকে মারছে একেবারে, পাকিস্তানকে এইবার একেবারে দফা করে দেবে, শেষ করে দেবে। কিন্তু তার কয়েক ঘন্টা পরে যখন মোদী বলে দিলেন যে না, মানে সরকার বলে দিল যে না, আমরা পাকিস্তানের পক্ষ থেকে আসা সংঘর্ষ বিরতির প্রস্তাবে সাড়া দিচ্ছি, আমরা আর কিছু করছি না, তোমরাও আর কিছু করো না। ওই যেটা বললাম, আমরা স্বাগত জানিয়েছি, কারণ আমরা চাইতে পারি না কখনো এটা যে দিনের পর দিন যুদ্ধ চলুক, বিশেষ করে অসামরিক এলাকায়, সিভিলিয়ান এলাকায়, এই ধরনের পাড়ায়, যেখানে বাচ্চাদের স্কুল আছে, হাসপাতাল আছে, সাধারণ মানুষের ঘরবাড়ি আছে, সেখানে এসে বোম পড়ুক, মিসাইল পড়ুক, মানুষ মরে যাক, বাচ্চারা মরে যাক, ছোট ছোট স্কুলের বাচ্চা টুকরো টুকরো হয়ে পড়ে থাকুক, কোনো সুস্থ মানুষ চাইতে পারে না। কিন্তু আমরা না চাইলে কি হবে? যেটা বললাম, বারাসাতের বাবলু আর চিড়িয়ামুড়ের চিন্টুকে বিজেপি বুঝিয়ে দিয়েছে যে আমরা এবার পাকিস্তান দখল করে নেব, ওদেরকে এবার কে ঠান্ডা করবে? ওরা এবার মোদীকে বাপ তুলে গালাগাল দিচ্ছে যে তোর জন্য কাল রাত অব্দি লড়লাম, যে একদিন পরে ভারত একটা প্রধানমন্ত্রী পেয়েছে আর তুই বেটা করতে ঢুকে গেলি। আর এখন লোকে ইন্দিরা গান্ধীর ছবি শেয়ার করছে যে 71 সালে ইন্দিরা গান্ধী পেরেছিল পাকিস্তানকে দুটুকরো করতে, আমাদের মোদিজি পারলো না। মাঝখান থেকে কি হলো দেখি, কোত্থেকে শুভেন্দু অধিকারী আর বিজেপির এই কতগুলো চ্যাংড়া রয়েছে, সজল ঘোষ আর ওই নেড়া কৌস্তব, তারা দেখি গালাগাল দিচ্ছে যে বামপন্থীরা কেন বলেছে ডিএসকালেশন। আরে ভাই, ডিএসকালেশনের প্রত্যেক দিন যখন মিলিটারি পক্ষ থেকে, আর্মির পক্ষ থেকে এবং ভারতের বিদেশ দপ্তরের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করা হচ্ছে, যতবার তাদের পক্ষ থেকে সম্মেলন করা হয়েছে, সাংবাদিকদের সাথে কথা বলা হয়েছে গত 3 দিনে, যতগুলো প্রেস নোট পাবলিশ করা হয়েছে একেবারে 7 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, প্রত্যেক দিন আপনারা দেখবেন একটা কথা রয়েছে যে আমরা এসকালেশন চাই না। আমাদের প্রতিটা স্ট্রাইক হচ্ছে পাকিস্তানের ভেতর জঙ্গি শিবিরকে ধ্বংস করা স্ট্রাইক, কিন্তু তার বাইরে আমরা যুদ্ধের এসকালেশন চাই না। ভারতের সরকার বলছে, ডোনাল্ড ট্রাম্প বলছে তোমরা ডিএসকালেট করো, মোদি বলে দিলেন ঠিক আছে ডিএসকালেট করছি। আরে ভাই, ট্রাম্প হুকুম পাঠাচ্ছে, তোদের বাপ ঠাকুরদা মোদি বসে আছে ওখানে, তোদের বাপ কাকা মোদি আর অমিত শাহ সেই হুকুম পালন করছে, মাঝখান থেকে শুভেন্দু, সজল আর নেড়া কৌস্তব চেঁচাচ্ছে আমাদের নামে যে বামপন্থীরা কেন বলেছে ডিএসকালেশন। ক্ষমতা নেই মোদিকে জিজ্ঞেস করে, ক্ষমতা নেই অমিত শাহকে জিজ্ঞেস করে, এদিকে পাড়ার লোককে বার খাইয়ে রেখেছে যে ইসলামাবাদ দখল করে নেবে মোদিজি, সামনের বছর পুজোর ছুটিতে ইসলামাবাদ বেড়াতে নিয়ে যাবো, বউকে বলে রেখেছে। এখন বাড়িতে বউ বলছে কি গো, তুমি বললে পরের বার ইসলামাবাদ বেড়াতে নিয়ে যাবে, মোদিজি তো সব যুদ্ধ বন্ধ করে দিলেন, এবার কি করবে? বাড়িতে বউয়ের কাছে গাল খাচ্ছে, রাস্তায় এসে আমাদের গালাগাল দিচ্ছে।